ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ এইমস ক্লাসেস। এইমস এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমি প্রশান্ত অধিকারী তোমাদের সকলকে স্বাগত জানাই। ইন্ডিয়ান কনস্টিটিউশন সিরিজের এটা আমাদের থার্ড ভিডিও। আর আজকে আমাদের বিষয় হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট এন্ড কনস্টিটিউশনাল কমিটিজ। তো শুরু করা যাক আজকের আমাদের ক্লাস ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্ট 3 এন্ড সাব টপিক ইন্টারিম গভর্নমেন্ট এন্ড কনস্টিটিউশনাল কমিটিজ। তো বেসিক্যালি টপিকটা শুরু করার আগের আমাদের যে টপিকটা কভার হয়েছে পার্ট 2 তে, তার একটা ছোট্ট ব্রিফ দিয়ে দিই আমি। আমরা এতদিন যেটা পড়াশোনা করেছি, যেটা আমরা জেনেছি আগের ভিডিওতে, দ্যাট ইজ ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 সালে আসে এবং ক্যাবিনেট মিশন প্ল্যানের প্রপোজাল অনুযায়ী আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ইলেকশন হয়। সেই ইলেকশনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মেজরিটি পায় এবং ইন্ডিয়া কনস্টিটিউশন অ্যাসেম্বলি ফর্ম করে। ইন্ডিয়ান মুসলিম লীগ বয়কট করে, কেন কি ওরা অনেক কম সিট পেয়ে থাকে এবং ওদের মধ্যে একটা ভয় থাকে যে হিন্দু ডমিনেটেড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে তাদের বক্তব্য রাখার বা প্রস্তাব করার মতন জায়গা তারা পেয়ে উঠবে না। আর সেই থেকে তারা মোহাম্মদ আলী জিন্নাহ 29 অক্টোবর ওনার দেওয়া কমিটমেন্ট, যেটা উনি প্রপোজালটা অ্যাকসেপ্ট করেছিলেন ক্যাবিনেট মিশন প্ল্যানের, সেটা থেকে নিজের বক্তব্য ফেরত নিয়ে নেন, উইথড্র করেন নিজের স্টেটমেন্ট এবং 16 আগস্ট ডাইরেক্ট অ্যাকশন লঞ্চ করেন। এই ডাইরেক্ট অ্যাকশনের কারণে হিন্দু মুসলিম রিয়টস এবং অনেক কমিউনাল দাঙ্গা দেখা যায় আমাদের ভারতবর্ষের মধ্যে। এটাকে ব্ল্যাক ডেও বলা হয় আমাদের ভারতের ইতিহাসের। বিশেষ করে আমাদের বেঙ্গলে 16 আগস্ট মাত্র একদিনের মধ্যে 4000 লোকের মৃত্যু হয়েছিল। মৃত্যু ছাড়া ছিনতাই, রেপ এবং অনেক রকমের হিনিয়াস ক্রাইম আমরা দেখেছিলাম। বেঙ্গলের পরে নোয়াখালী বলে একটা অঞ্চল, যেটি এখন বাংলাদেশে, সেখানেও প্রচুর ভাবে দাঙ্গা এবং কমিউনাল রিয়টস দেখা গেছিল ডাইরেক্ট অ্যাকশনের কারণে। ঠিক আছে, শুরু করছি আমরা আজকের টপিক ইন্টারিম গভর্নমেন্ট এবং কনস্টিটিউশনাল কমিটিজ। টপিক শুরু করার আগে আগের টপিক থেকে আমার একটা প্রশ্ন আছে। কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি ইলেকশনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কতগুলি সিটে মেজরিটি উইন করে? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কতগুলি সিটে মেজরিটি উইন করে? অ্যান্সারটি আমার কমেন্ট সেকশনে জানিও। যারা আগের ভিডিওটি দেখোনি, ডান দিকে দেওয়া উপরের বক্সে ক্লিক করে আগের ভিডিওটা দেখে নাও, তোমরা অ্যান্সার দিতে পারবে। শুরু করছি আমরা আজকের ভিডিও। তো বেসিক্যালি ইন্টারিম গভর্নমেন্ট, অলরেডি আমরা জানি ক্যাবিনেট মিশন প্রপোজালের 3টে অবজেক্টিভ নিয়ে এসেছিল। 3টে অবজেক্টিভ কি? প্রথম অবজেক্টিভ একটা মিটিং করা, যেটা আমরা আগের ক্লাসে পড়েছি। একটা মিটিং করা, যত পলিটিক্যাল লিডার্স আছে আমাদের কান্ট্রিতে তাদের সাথে একটা মিটিং করে ঠিক করা যে ভারতের সংবিধান কিভাবে হবে, ভারত কিভাবে ইন্ডিপেন্ডেন্স পাবে, এর উপরে আলোচনা করা। তারপরে দ্বিতীয় ছিল যে ভারতের সংবিধান বানানোর জন্য একটা সংবিধান সভার গঠন করা, সেটা ইন্ডিয়ান পলিটিক্যাল লিডার্সদেরকে নিয়েই। এবং তৃতীয় যে অবজেক্টিভ ছিল, একটি ইন্টারিম গভর্নমেন্টের সেট আপ করা এক্সিকিউটিভ কাউন্সিলের থ্রু দিয়ে। এই ইন্টারিম গভর্নমেন্টের কাজ কি থাকবে? দ্য ইন্টারিম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওয়াজ ফর্ম টু ওভারসি দ্য ট্রানজিশন অফ কান্ট্রি from a British colony to independent republic. So 2nd সেপ্টেম্বর 1946 ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করা হয়েছিল এবং এই ইন্টারিম গভর্নমেন্টের কাজ ছিল দেখা যে ট্রানজিশন অফ কান্ট্রি ফ্রম ব্রিটিশ কলোনি টু ইন্ডিপেন্ডেন্ট রিপাবলিক, মানে ব্রিটিশ কলোনির হাতে বা ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেমের হাতে যে পাওয়ারটা ছিল, তারা, ভারত তখন একটি কলোনিয়াল কান্ট্রি ছিল বা ব্রিটিশের, তো এই কলোনি থেকে ভারতকে একটা রিপাবলিক এবং ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন দেশ বানানো, এর মাঝের যে সময়টা, সেই সময়টা থাকবে ইন্টারিম গভর্নমেন্টের, রাইট? এটাকে দেখাশোনা এবং পরিচালনা করবে যে এই জিনিসটা পুরোপুরি ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা। তো তার জন্য একটা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের দরকার ছিল শুধু এই সময়টার জন্য, যে সময় আমরা সংবিধানটা লেখা হচ্ছে বা যেই সময় থেকে, যখন ভারত একটি ব্রিটিশ কলোনিয়াল কান্ট্রি রয়েছে, থেকে নিয়ে আমাদের সংবিধান লেখা হওয়া পর্যন্ত, যখন ভারত একটি স্বাধীন রিপাবলিক দেশ হয়ে দাঁড়াচ্ছে, এর মাঝে সময়টার জন্য ছিল ইন্টারিম গভর্নমেন্ট। তো বেসিক্যালি এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করবে বা পরিচালনা করবে কারা? ইন্ডিয়ান গভর্নমেন্ট পরিচালনা করবে ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল, যেটা ক্যাবিনেট মিশন প্ল্যানের থার্ড অবজেক্টিভ ছিল, রাইট? ওকে। The interim government was formed from the Constituent Assembly which was elected in August 1946. Now, জুলাই 1946 এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ইলেকশন হয়। সেই ইলেকশনে ইলেক্টেড মেম্বার্স এবং নমিনেটেড মেম্বার্স, ইলেক্টেড মেম্বার্স যারা ছিল, যেগুলো প্রভিন্সেস থেকে ইলেক্টেড করা হয়েছিল এসটিভির মাধ্যমে, সিঙ্গেল ট্রান্সফার ভোটিং সিস্টেমের মাধ্যমে, সেই ইলেক্টেড মেম্বার্স, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে ইলেক্টেড মেম্বার্স, তাদের মধ্যে থেকেই বাছাই করে বা রিপ্রেজেন্টেটেড বা ইলেক্টেড, তাদের মধ্যে থেকে ইলেক্টেড মেম্বার্সরা তৈরি করবে এক্সিকিউটিভ কাউন্সিল। এবার এখানে লর্ড ওয়েভেল আমাদের যে ভাইসরয় ছিলেন, উনি চেয়েছিলেন এই এক্সিকিউটিভ কাউন্সিলে থাকবে 14 জন মেম্বার। ঠিক আছে, এই এক্সিকিউটিভ কাউন্সিলে থাকবে 14 জন মেম্বার। তার মধ্যে মাত্র 2 জন নমিনাল হেড থাকবেন ব্রিটিশার্স। একটা পদ হচ্ছে প্রেসিডেন্টের পদ, যেটা নিজে ভাইসরয় লর্ড ওয়েভেল থাকবেন প্রেসিডেন্ট পদে, এবং দ্বিতীয় হচ্ছে কমান্ডার ইন চিফ, সেটা ছিল ব্রিটিশের পদ। এই দুটো ডেজিগনেশন বা পদ ছাড়া বাকি 12টি পদ ভারতীয়রা হোল্ড করবে। তো এখানে লর্ড ওয়েভেল একটি প্রস্তাব রাখেন, এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থেকে 6টি মেম্বার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের এবং 6টি মেম্বার ইন্ডিয়ান মুসলিম লীগ থেকে, সমান সমান ইকুয়াল রিপ্রেজেন্টেশন
Therefore, it asks for equal representation of 6 members each from IML and Indian National Congress. তো উনি চেয়েছিলেন যে 14টি মেম্বারের এক্সিকিউটিভ কাউন্সিলে যেখানে দুজন মাত্র ব্রিটিশের থাকবে, একজন উনি নিজে প্রেসিডেন্ট পদে আর একজন কমান্ডার ইন চিফ। এছাড়া 12টি যে পদ আছে সেখানে 6 জন মেম্বার থাকবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের এবং 6 জন মেম্বার ইলেক্টেড মেম্বার থাকবে ইন্ডিয়ান মুসলিম লীগের। এই প্রস্তাবটি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তো মেনে নেয়, কিন্তু ইন্ডিয়ান মুসলিম লীগ বয়কট করে ইন্টারিম গভর্নমেন্ট। ওনারা তো বরাবরই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির এগেইনস্টে ছিলেন, তাই কারণে ডাইরেক্ট অ্যাকশন লঞ্চ করেন জিন্না স্যার। তো সেই সময় ইন্টারিম গভর্নমেন্ট ওনারা জয়েন করেন এবং বয়কট করেন এবং পুরোপুরি ডিনাই করে দেয় এরকম কোন গভর্নমেন্টের পার্ট হতে যেখানে মেজরিটি হিন্দু থাকবে। ঠিক আছে, মিস্টার জিন্না ওয়াজ নট রেডি টু হোল্ড এনি পজিশন ইন গভর্নমেন্ট ইনফিরিয়ার অর ইকুয়াল টু পন্ডিত জওয়াহরলাল নেহরু। এর আরেকটি কারণ কি ছিল ইন্টারিম গভর্নমেন্ট জয়েন না করার? কেন মিস্টার জিন্না পন্ডিত জওয়াহরলাল নেহরুর থেকে নিচু বা সমান্তরাল কোনো পদ গ্রহণ করতে রাজি ছিলেন না। এক্সিকিউটিভ কাউন্সিলে উনি পন্ডিত জওয়াহরলাল নেহরুর থেকে উচ্চ পদস্থ স্থান আশা করেছিলেন বা চেয়েছিলেন, ওনার থেকে নিচে বা ওনার সমান্তরাল কোনো স্থানের জন্য উনি রাজি ছিলেন না। তো এটি আরেকটি কারণ ছিল। ঠিক আছে, নেক্সট। কিন্তু লর্ড ওয়েভেল অক্টোবর 15 নাগাদ জিন্না সাহেবকে কনভিন্স করতে পারেন যে ইন্টারিম গভর্নমেন্ট বা ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল জয়েন করার জন্য। তো 15 অক্টোবরে জিন্না স্যার ডিসাইড করেন ওনার মেম্বার লিয়াকত আলী খান এবং আদার্স মেম্বাররা জয়েন করবে কনস্টিটিউশন অ্যাসেম্বলি বা ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল। কিন্তু এর পিছনে মোটিভটা আলাদা কিছু নয়, এর পিছনে মোটিভটা কিন্তু ডিফারেন্ট নয় যে ভারতীয় সংবিধানকে সাপোর্ট করার জন্য বা একত্রিত ভারতীয় গড়ে তোলার জন্য। মোটিভটা পাল্টে গেছে, জিন্না স্যারের উনি নিজের জিদ ছেড়ে দিয়েছেন, সেরকম কিছুটাই নয়। এক্সিকিউটিভ কাউন্সিল জয়েন করার কারণ ছিল একটাই, সেটা হচ্ছে ওয়াজ টু কিপ হিজ অবজেক্টিভ হোল অ্যাসেম্বলি, যাতে উনি ওনার প্রস্তাব একটা সেপারেট কনস্টিটিউশন বা সেপারেট পাকিস্তানের প্রস্তাব, মুসলিম মেজরিটি কান্ট্রির প্রস্তাবটা উনি রাখতে পারেন পুরো অ্যাসেম্বলির কাছে এবং এটাকে তুলে ধরে রাখতে পারেন দীর্ঘদিনের জন্য। ওনার মনে একটা ভয় ছিল যে ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল যদি ফর্ম হয়ে যায়, সেখানে যদি সব মেম্বার ইন্ডিয়ানদের থাকে, এবারে এক্সিকিউটিভ কাউন্সিল তো ইন্টারিম গভর্নমেন্ট চালাবে, যতদিন না সংবিধান রেডি হচ্ছে ততদিন পর্যন্ত এরাই পার্লামেন্টের কাজ করবে, মানে সরকারে বা সত্তায় এরাই থাকবে। তো উনি শুধু একটা পার্টি হয়ে থেকে যাবেন, সরকারে বা সত্তায় কোনো জায়গা থাকবেন না। তো ওনার প্রস্তাব ডেফিনেটলি, আমরাও জানি যে সরকারে থাকে বা যে সত্তায় থাকে সেই নিজের জায়গা বা সেই নিজের প্রস্তাব বিশেষভাবে রাখতে পারে, তারই কথাকে প্রাধান্য দেওয়া হয়। তো ওনার নিজের যে অবজেক্টিভ ছিল, যে অবজেক্টিভ কি, যে নিজের একটা সেপারেট মুসলিম মেজরিটি কান্ট্রি বানানো, পাকিস্তান তৈরি করার, সেই অবজেক্টিভটাকে আপহোল্ড করা রাখার জন্য বা ধরে রাখার জন্য বা তুলে ধরে রাখার জন্য, যাতে সবাই ওটাকে দেখতে পায়, ওই জন্য উনি নিজের রিপ্রেজেন্টেটিভদেরকে দিয়ে জয়েন করেছিলেন। নিজে জয়েন করেননি কেন? কেন কি উনি পন্ডিত জওয়াহরলাল নেহরু থেকে কোনো নিচু পদ বা সমান্তরাল পদ নিতে রাজি ছিলেন না। তো ওখানে লিয়াকত আলী খান এবং আদার ওয়ার্কিং কমিটি মেম্বার যারা ছিলেন ইন্ডিয়ান মুসলিম লীগের, তারা জয়েন করেছিলেন আমাদের ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল। 6টা পদ ছিল, যেখানে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, 6টা পদ ইন্ডিয়ান মুসলিম লীগের। এই 15 আগস্টের আগে কিন্তু অলরেডি একবার ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল ফর্ম করে নেওয়া হয়েছিল, যেখানে সবকটা মেম্বার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসেরই ছিল। কিন্তু তারপরে 15 আগস্ট নাগাদ লর্ড ওয়েভেল কনভিন্স করেন জিন্না স্যারকে এবং তারপরে এই ঘটনাটা ঘটে। তখন 6 জন রিপ্রেজেন্টেটিভ থাকে আমাদের ইন্ডিয়ান মুসলিম লীগের এবং 6 জন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, রাইট? তো এইটুকুটাই ছিল ইন্টারিম গভর্নমেন্টের ব্যাপারে। 2 সেপ্টেম্বরে 1946 ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করা হয়। ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলের জন্য 14 জন মেম্বার সিলেক্টেড থাকে, তার মধ্যে 2 জন ব্রিটিশার্স এবং 12 জন থাকবেন ইন্ডিয়ান। এটাই প্রস্তাব দিয়েছিলেন লর্ড ওয়েভেল বা এটাই ডিসাইড করে এসেছিলেন। ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বারদেরকে ইলেক্ট করা হয়েছিল বা রিপ্রেজেন্ট করা হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে মেম্বারদেরকে তাড়াতাড়ি সিলেক্ট করা হয়েছিল ভোটের মাধ্যমে, তার মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছিল ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলের জন্য। এবং উনি চেয়েছিলেন 6 জন থাকবে ইন্ডিয়ান মুসলিম লীগ থেকে, 6 জন থাকবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে। ঠিক আছে, তো এটা ছিল আমাদের ইন্টারিম গভর্নমেন্ট। সো 15 আগস্টে এই গভর্নমেন্ট লাস্ট করেছিল 15 আগস্ট 1947 পর্যন্ত, when India became independent and was partitioned into India and Pakistan। মানে এই ইন্টারিম গভর্নমেন্ট পাওয়ারে ছিল 15 আগস্ট 1947 পর্যন্ত। তাহলে 2 সেপ্টেম্বর 1946 থেকে নিয়ে 15 আগস্ট 1947 পর্যন্ত এই গভর্নমেন্ট ছিল। এই গভর্নমেন্টের মধ্যে 14 জন মেম্বার ছিল এক্সিকিউটিভ কাউন্সিলে। এই 14 জন মেম্বারের মধ্যে 2 জন ব্রিটিশার্স এবং বাকি 12 জন ছিলেন ইন্ডিয়ানস, তার মধ্যে 6 জন ইন্ডিয়ান মুসলিম লীগের, 6 জন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এটা ছিল ইন্টারিম গভর্নমেন্ট। আমরা নেক্সট স্লাইডে দেখে নেব যে আমাদের কে কোন ইম্পর্টেন্ট যে পজিশন গুলো ছিল এবং তাদের নাম এবং পোর্টফোলিওস। ঠিক আছে, এটা আমরা নেক্সট স্লাইডে দেখে নেব। তার আগে এখান থেকে কি কি প্রশ্ন উঠতে পারে
এখান থেকে প্রশ্ন হতে পারে যে ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলে কটি পদ ছিল, তো সেখানে অ্যান্সার হবে ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলে আমাদের পদ ছিল 14টি। তার মধ্যে ইন্ডিয়ান কতজন ছিলেন? তার মধ্যে ইন্ডিয়ান ছিলেন হচ্ছে 12 জন। 6 জন ছিলেন আমাদের ইন্ডিয়ান মুসলিম লীগ থেকে এবং 6 জন ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে। তো দিস ওয়াজ দ্য পার্ট, এটা ইন্টারিম গভর্নমেন্ট। নেক্সট স্লাইডে আমরা দেখে নেব যে আমাদের মেম্বার্স কে কে ছিলেন এবং কোন কোন মিনিস্ট্রি তারা হোল্ড করেছেন। শুধু আমরা ইম্পর্টেন্ট মিনিস্ট্রিজ গুলো দেখবো, রাইট? ওকে, ইম্পর্টেন্ট মেম্বার্স অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট। ওয়েল, প্রেসিডেন্ট অফ দ্য এক্সিকিউটিভ কাউন্সিল। এক্সিকিউটিভ কাউন্সিলের প্রেসিডেন্ট কে ছিলেন? ভাইসরয় এন্ড গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ভিসকন্ট ওয়েভেল টিল ফেব্রুয়ারি 1947। ফেব্রুয়ারি 1946 পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে লর্ড ওয়েভেল। তারপরে লর্ড মাউন্ট ব্যাটেন চলে আসেন মাউন্ট ব্যাটেন প্ল্যান নিয়ে, সেটা আমরা পরে পরে ইতিহাসে ডিসকাস করতে পারবো। লর্ড মাউন্ট ব্যাটেন আসেন, মাউন্ট ব্যাটেন প্ল্যান। মাউন্ট ব্যাটেন প্ল্যান কি ছিল? মাউন্ট ব্যাটেন প্ল্যান ছিল হচ্ছে ভারতের বিভাজন বা ইন্ডিয়ান পার্টিশন, ঠিক আছে? লর্ড মাউন্ট ব্যাটেন যখন আসেন তখন হি ওয়াজ দ্য লাস্ট ভাইসরয় জেনারেল অফ ইন্ডিয়া। কমান্ডার ইন চিফ ছিলেন স্যার ক্লড অচনিক। স্যার ক্লড অচনিক ছিলেন কমান্ডার ইন চিফ। এটা হচ্ছে দ্বিতীয় পদ। এটি একটি টেম্পোরারি পদ বলতে পারেন বা রিপ্রেজেন্টেটিভ পদ বলতে পারেন। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, নমিনাল হেড টাইপের ছিল। এই দুটো পদই নমিনাল হেড ছিল, এক্সিকিউটিভ পদ একটাও ছিল না। এক্সিকিউটিভ পদ ছিল হচ্ছে ভাইস প্রেসিডেন্টের পদ, অলসো ইন চার্জ অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এন্ড কমনওয়েলথ রিলেশন। তো ভাইস প্রেসিডেন্ট পদ তাকে দেওয়া হয়েছিল। মোস্ট পাওয়ারফুল এক্সিকিউটিভ পদ ছিল হচ্ছে জওয়াহরলাল নেহরু। পরে এই পদটি পার্লামেন্টারি ফর্মে হয়ে যায় ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের পদ, ঠিক আছে? হোম অ্যাফেয়ার্স, ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং। হোম অ্যাফেয়ার্স, ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং এই পোর্টফোলিও বা এই মিনিস্ট্রি কে হোল্ড করেছিলেন সর্দার বল্লভভাই পটেল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে। এবং এই মিনিস্ট্রিকে পরে করে দেওয়া হয় হোম মিনিস্ট্রি। হোম মিনিস্ট্রি করে দেওয়া হয়েছিল যখন এটা পার্লামেন্টারি ফর্ম তৈরি করা হয়েছিল। এগ্রিকালচার এন্ড ফুড রাজেন্দ্র প্রসাদ। ফিনান্স হচ্ছে লিয়াকত আলী খান। সো সেকেন্ড টাইম যখন ইলেক্ট করা হলো মেম্বার, যখন 15 অক্টোবরের পরে আমাদের জিন্নাহ সাহেব রাজি হয়ে গেছিলেন ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল জয়েন করার জন্য, মানে নিজে নয়, নিজের রিপ্রেজেন্টেটিভকে দিয়ে, তখন ফিনান্স দেওয়া হয়েছিল লিয়াকত আলী খান, হু ওয়াজ এ মেম্বার অফ ইন্ডিয়ান মুসলিম লীগ, যিনি ছিলেন ইন্ডিয়ান মুসলিম লীগের মেম্বার, ঠিক আছে? ওনার সঙ্গে আরো 5 জন মেম্বার জয়েন করেছিলেন ইন্ডিয়ান মুসলিম লীগ থেকে, বাট দে ওয়ার নট দ্যাট ইম্পর্টেন্ট, অতটা ইম্পর্টেন্ট ছিলেন না। তাই আমাদেরকে মনে রাখতে হবে যে ইম্পর্টেন্ট মেম্বার যদি জিজ্ঞেস করা হয় তো এখান থেকে কোশ্চেন অনেকগুলো উঠে আসতে পারে। যে ফার্স্ট অফ অল প্রেসিডেন্ট কে ছিলেন? প্রেসিডেন্ট ওয়াজ ভিসকন্ট ওয়েভেল বা লর্ড ওয়েভেল ওয়াজ দ্য প্রেসিডেন্ট এন্ড লর্ড মাউন্ট ব্যাটেন ওয়াজ দ্য প্রেসিডেন্ট ফ্রম ফেব্রুয়ারি টিল অগস্ট 1947, ঠিক আছে? কমান্ডার ইন চিফ কে ছিলেন? কমান্ডার ইন চিফ ওয়াজ স্যার ক্লড অচনিক। ভাইস প্রেসিডেন্ট পদ ছিল হচ্ছে জওয়াহরলাল নেহরু, উনি আরো হোল্ড করেছিলেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং কমনওয়েলথ রিলেশন। হোম অ্যাফেয়ার্স, ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং সর্দার বল্লভভাই পটেল। এগ্রিকালচার এন্ড ফুড রাজেন্দ্র প্রসাদ। ফিনান্স লিয়াকত আলী খান, ঠিক আছে? এই 4টে এবং 5টা পজিশন আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট। তোমাদের কাছে রিকোয়েস্ট, এগুলো বোঝার বিশেষ কিছু নেই, এগুলো শুধু তোমরা জেনে রাখবে, মুখস্থ করে নেবে বা নিজের নোটস বানিয়ে নেবে, রাইট? Okay, thanks for listening and thanks for watching the video. If you have, once again, if you have liked the video, please like, please share and please do comment. If you have any queries, please mention in the comment section. যদি কোনো queries বা কোনো question বা কোনো doubt থেকে থাকে comment section রাখো, at most try করবো একদিনের মধ্যে reply করার, right? Thank you so much for watching the video. তো বন্ধুরা, চ্যানেলটি ভালো লেগে থাকলে এবং এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং নিচের দেওয়া বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট আপডেটস এবং ভিডিওজের জন্য।